হাওড়ার একটা বাড়িতে একদিন হঠাৎ করেই এমন একটা জিনিসের সন্ধান পাওয়া যায় যে বিষয়টা সম্পর্কে বাড়ির মালিক সহ কেউই কিন্তু কিছুই জানতো না। হঠাৎ করে একদিন সেই জিনিসটা কিন্তু তাদের বাড়িতে আবিষ্কার করা হয় এবং সেই আবিষ্কার করার পর থেকে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ওদের ফ্যামিলিতে ঘটেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। যদি আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা মন দিয়ে শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলকে ইমেল করতে হবে, আর ইমেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো সেখানে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় যে ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা কিন্তু অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আমাদের এই চ্যানেলের তরফ থেকে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করা হয়েছে। সেটার নাম হচ্ছে দ্য বং শপার। আপনারা বহুদিন থেকেই বলে আসছিলেন যে আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি সেগুলো একটু দেখাতে। তো সেগুলো তো এই চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্যই আমাদের নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা বেলুড় থেকে কাঞ্চনাদি লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা পুরোটাই লিখেছেন এবং লেখার পরে রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা পরিবেশন করি। তো আমি সেই চেষ্টাই করছি। ঘটনাটা একদম আপনারা শেষ অবধি শুনবেন এবং বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর ঘটনা কিন্তু ওনার ফ্যামিলির সাথে ঘটেছিল। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো কাঞ্চনাদির যখন বিয়ের সম্বন্ধ হচ্ছিল, তো সেই সময় উনি আর কি শোনেন যে মানে ওনাদের আর কি সেই শ্বশুর বাড়িটা, সেটা হচ্ছে, আমি এক্স্যাক্ট জায়গাটার লোকেশনটা উনি রিভিল করতে বারণ করেছেন। তো ধরে নিই সেটা হাওড়া জেলাতেই বালির কাছাকাছি কোনো একটা জায়গা। তো সেখানে ওনার শ্বশুর বাড়ি আর কি, সেটাই উনি শুনেছিলেন। তো সেই বাড়ি থেকে যখন আর কি কাঞ্চনাদির সাথে সেই বাড়ির ছেলের বিয়ের পাকা কথা শুরু হয়, তখন কিন্তু সব কিছু মোটামুটি কিন্তু ঠিক ছিল। তো বিয়ের আগে কাঞ্চনাদির পরিবার থেকে দুবার ওনার সেই শ্বশুর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে ওনাদের বাড়িটা কিন্তু বেশ একটা বড় জায়গা নিয়ে, ঠিক আছে, এবং সেই বাড়িটায় একটা বেশ বড় পাঁচিল দেওয়া, বাড়ির যে ঘর সেই ঘরগুলো অনেক ঘর রয়েছে, বাড়িতে বাগান রয়েছে এবং চারিদিকটা মানে খুব সুন্দর খোলামেলা একটা বড় বাড়ি। তো যাই হোক, বাড়ি থেকে দেখাশুনো করেই কাঞ্চনাদির ওই বাড়ির ছেলের সাথে বিয়ে হয়। এবারে যখন উনি বিয়ে হয়ে আসেন, তো বিয়ে হয়ে আসার পরে বিভিন্ন আত্মীয় স্বজন ওনাদেরকে নিমন্ত্রণ করতে থাকে। তো উনি বিভিন্ন সময় বিভিন্ন আত্মীয়দের বাড়িতে যেতেন, বেশ দূরে দূরেই আত্মীয়রা ছিল, তো ওখানে গেলে 1-2 দিন করে ওনার থাকা হতো। তারপরে বিয়ের পরে উনি সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলেন, তো সেখানেও ওনার বেশ কিছুদিন সময় কাটে। এই সমস্ত কিছু মানে বিয়ের পর থেকে আর কি উনি এতটা ব্যস্ত হয়ে পড়েন যে পুরো নিজেরই শ্বশুর বাড়িটা পুরো ঘুরে দেখার ওনার সময় হয়নি। মানে এত ঘর, তার মধ্যে বাগান, মানে ওনার ঘর থেকে সামনের দিকে যে বাগানটা ছিল সেখানে উনি মাঝে মধ্যে যেতেন। আর এত জায়গায় ওনাকে যেতে হতো, নিমন্ত্রণ ছিল। তো বিয়ের 1 মাস উনি খুব বিজি ছিলেন। এবারে বিয়ের যখন ওনাদের 1 মাস হয়ে যায়, ঠিক তার আগ দিয়ে ওনার বাড়িতে একটা মানে কথা আর কি শুরু হয় যে ওনারা অন্য বাড়িতে একটা শিফট করবে। তো সেই বাড়িটা হচ্ছে বেলুড়ের কাছাকাছি একটা জায়গায় বাড়িতে ওনারা শিফট করে যাবে। এবার এই বেলুড়ের কাছাকাছি বাড়িতে যখন শিফট করার কথা উঠল,
তো তখন সবাই একটু অবাক, উনি বিশেষত একটু অবাক হলেন যে এত সুন্দর একটা বাড়ি রয়েছে এবং বাড়িটা ওনার শ্বশুর মশাইয়েরই, ওনার যে আর কি হাজবেন্ড, এবং হাজবেন্ড রয়েছে এবং হাজবেন্ডের এক ভাই রয়েছে, দুই ভাই। তো দুই ভাইয়েরও মানে ছোট ভাইয়েরও বিয়ে হলে সেখানে যথেষ্ট ঘর রয়েছে, জায়গা রয়েছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ভাবছি যে তাহলে অন্য বাড়িতে কেন যাওয়া হচ্ছে, আর ওনার না খুব ভালো লাগতো বাড়িটা। এবার উনি ওনার হাজবেন্ডকে একবার বলেন যে এত সুন্দর বাড়িটা, আমি তো বাড়িটা ঠিকমতো ঘুরে দেখতেও পারলাম না, তোমাদের কি কি গাছ আছে ফলের, কি কি ফুল গাছ আছে। তো রোজই বিয়ের পর থেকে নয় কোথাও নিমন্ত্রণ খেতে যাওয়া হচ্ছে, নয় কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসছে, সেই জন্য সকাল থেকে তার প্রস্তুতি। উনি বলছে যে আমরা কেন বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। তো তখন ওনার হাজবেন্ড বলল যে দেখো, এই বাড়িটা তো একটু পুরনো হয়েছে, আমরা একটা নতুন জায়গায় আমরা ফ্ল্যাটে শিফট করব, তো ফ্ল্যাটটা খুব ভালো ফ্ল্যাট। তো এবার কাঞ্চনাদি ভাবছে যে এত সুন্দর বাড়ি ছেড়ে হঠাৎ করে ফ্ল্যাটে কে শিফট করে, ফ্ল্যাট একটা ছোট জায়গা। তখন কাঞ্চনাদি ওনার হাজবেন্ডকে বলছে তুমি এই সুন্দর বড় খোলামেলা বাড়িতে বড় হয়েছো, সেখান থেকে তুমি আবার ফ্ল্যাটে কেন শিফট করবে, এটা খুবই অদ্ভুত লাগে। তো ওনার হাজবেন্ড কিছু মানে ব্যাপারটা ওনাকে বোঝায় যে দেখো এখন তো সবাই ফ্ল্যাটেই থাকে, আর বাড়িতে এত গাছপালা এত কিছু তো মেনটেন করারও একটা প্রবলেম আছে। তো আমরা এই বাড়িটা যদি মানে কোনোভাবে যদি প্রমোটিংয়ে দেওয়া যায় তাহলে বেশ টাকা পয়সাও পাওয়া যাবে, তখন আমরা হয়তো আরও বড় ফ্ল্যাট নেব বা অন্য জায়গায় একটা বাড়ি করব। তো এই বিষয়টা যখন উনি শোনেন ওনার না খুব অদ্ভুত লাগে যে কেন এটা হবে, এটা হওয়ার তো কোনো কারণ নেই। তো উনি ভাবলেন যে ঠিক আছে, বাড়ি থেকে যখন এরা ঠিকই করে ফেলেছে, তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে এরা সবাই উঠে যাবে, আমরা উঠে যাব, তো তার আগে একটু বাড়িটাকে ঘুরে দেখি। তো তখন ওনার বিয়ে হয়েছে 1-1.5 মাস হয়ে গেছে। তো উনি যখন একটু বাড়ির বাইরে থেকে বাইরে বেরোচ্ছেন, ওনার শাশুড়ি মা বলছেন বৌমা তুমি কোথায় যাচ্ছ। তো কাঞ্চনাদি বলছে একটু ঘরটা বাড়িটা ঘুরে দেখি, এত সুন্দর আপনাদের বাড়ি, তো সবাই তো বলছে যে আমরা শিফট করে যাব অন্য ফ্ল্যাটে। তো তখন ওনার মানে শাশুড়ি বলছে না না বৌমা, তোমার সবে বিয়ে হয়েছে, তুমি মানে ওনাদের না মানে প্রচুর গাছ আছে, মানে 4টে আম গাছ, একটা জাম গাছ, 2-3টে পেয়ারা গাছ। তো বলছে যে তুমি নতুন বিয়ে হয়েছে, সবে 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, তুমি এই সময়টা বাগানে যেও না, তোমার যদি যেতেই হয় দাঁড়াও, আমি হাতে একটা কাজ করছি, কাজটা হয়ে যাক আমি তোমাকে দেখাচ্ছি। এবার এটা না কাঞ্চনাদের একটু অবাক লাগে যে আমি মানে পড়াশুনো শিখেছি, একা একা অনেক কলেজে যাতায়াত করেছি, তো সেই সমস্ত কিছু ছেড়ে হঠাৎ করে কেন আমাকে জাস্ট বাগান অবধি যাওয়ার জন্য আমার শাশুড়ি মায়ের সাথে যেতে হবে, কি এমন দরকার। উনি না কিছু বুঝতে পারেন না। তো তখন নতুন নতুন বিয়ে হয়েছে, উনি আর অত যুক্তি তক্কতে যাননি, উনি একটু ওয়েট করেছে। তো ওনার শাশুড়ি মা এসছে, এসে ওনাকে দেখাচ্ছে যে দেখো এই আম গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুরমশাই বসিয়েছিলেন। তো একটা জাম গাছ দেখিয়েছে, যে জাম গাছটা ছিল বলছে যে ওনার শ্বশুরমশাইয়ের এক জ্যাঠামশাই ছিলেন, তো বলছে তিনি নাকি জাম খেতে খুব ভালোবাসেন, তো এই জাম গাছটা উনি অনেক মানে দূর থেকে এনেছিলেন, উনি ইউপির একটা কোন জায়গা থেকে উনি নাকি জাম গাছটা এনেছিলেন, খুব ভালো জাতের জাম হয়, এসব ওনাকে দেখাচ্ছে। তো দেখাতে দেখাতে মোটামুটি বেশ কিছুটা দেখেছে, তো দেখে বলছে যে পিছনের ওই দিকটা কি আছে, ওখানটার মানে একটুখানি ঝোপ জঙ্গল মতো। তো বলছে যে বৌমা ওদিকটা যেও না, ওদিকটা অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয় না, সাপ খোপের বাসা থাকতে পারে, আমিও যাই না, আমি কাউকে যেতেও দিই না, একটা লোককে বলি পরিষ্কার করতে, তো সেই আসে, তো এই বিয়ে থার আগে পরিষ্কার করিয়েছিলাম, আবার দেখো আগাছা হয়ে গেছে, তো ওখানটা যেও না। তো কাঞ্চনাদি ওটা বিশ্বাস করে যে ঠিক আছে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, প্রচুর গাছপালা, সেখানে পোকা মাকড় পাখি সবই থাকে। তো উনি চলে আসেন। এবার মানে ওনার হাজবেন্ড যখন সন্ধেবেলা কাজ থেকে ঢুকেছে, তো ওনাদের একটা সামনে ঢুকেই একটা বড় জায়গা মতো ছিল, তো সেখানে সবাই আর কি খাওয়া দাওয়া করতো, একটা সোফা ছিল, একটা সেন্টার টেবিল, তো সেখানে সবাই চা টা খাচ্ছে। তো যখন ওনার মা আর কি ওনার শাশুড়ি মা বলছে যে আজকে বৌমা বাগানে গেছিল, আমি ওকে বললাম, সবার সামনেই বলেছে যে আমি ওকে একটু দেখালাম গাছ টাছগুলো। তো ওনার হাজবেন্ড মানে চাটা খাচ্ছিলেন, তো হঠাৎ করেই কাপটা মুখের সামনে থেকে সরিয়ে মানে সজোরে একেবারে যাকে বলে টেবিলের উপর রেখে উনি বলছে কাঞ্চনা বাগানে কেন গেছিল, ওর কি দরকার ছিল যাওয়ার।
তো ওনার মা বলছে যে না না আমি ছিলাম, ও একা যায়নি, ওকে একটু গাছ ফাছগুলো দেখালাম, তোর দাদুর, তারপরে তোর বড় দাদুর লাগানো গাছ, এগুলোকে দেখাচ্ছিলাম, বলছিলাম। তো কাঞ্চন একটা বিষয় খেয়াল করে যে ওর হাজবেন্ড যেন একটু রিয়াক্ট করলো, মানে একটু চমকে গেল। তো এই ঘটনাটা ওনার সামনেই ঘটলো। তো তখন কাঞ্চনাদি কি করেছে, উনি তখন সবার সামনেই ওই সন্ধেবেলা বলছে যে আচ্ছা তোমাদের এই বাড়িটার সাথে এত স্মৃতি জড়িয়ে তোমরা এই পুরনো পুরনো গাছগুলোকে কাটুন এবং গাছগুলোতে ভালো ফলও হয় বলছো, তাহলে এত যখন তোমরা বাড়িটাকে ভালোবাসার মতোই একটা ইমোশন যখন আছে, তাহলে কি দরকার বাড়িটা ছেড়ে অন্য ফ্ল্যাটে যাওয়ার? কি খুব দরকার ছিল? আর যদি তোমরা ফ্ল্যাটটা কিনেই থাকো, ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দাও, আমাদের তো এই বাড়িতে তো কোনো অসুবিধা হচ্ছে না। তো তখন ওনার মানে কাঞ্চনদির হাজবেন্ড বলছে যে দেখো তোমার এখন দেখে ভালো লাগছে, পরে যখন আজকে একটা ঝড় বৃষ্টি হলে যখন দেখবে প্রচুর পাতা পড়ে গেছে, কোনো গাছের ডাল ভেঙে পড়ে আছে, তখন কিন্তু বাড়ির লোকেদেরকেই সব কাজ করতে হয়, তখন কিন্তু তুমি ডাকলেই যে লোক এসে তোমার এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয়। এবং এই বাড়ি মেনটেন করাটা কিন্তু একটা বড় চাপের বিষয়। তুমি কিন্তু এখন তোমার ভালো লাগছে, কিন্তু কিছুদিন পরে তুমি বুঝতে পারবে এটা খুব খাটনির কাজ। তো উনি না ওখানে চুপ করে যান। কিন্তু কাঞ্চনাদির মাথায় একটা বিষয় ঘুরতে থাকে যে যখন বাগানে যাওয়ার কথাটা ওনার শাশুড়ি মা বললেন, ওনার হাজবেন্ড এরকম করে মানে এরকম চমকে উঠলো কেন, এটা উনি ভাবলেন কিন্তু বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি হতে পারে। যাই হোক, তো সেদিন ছিল মানে একদিন আর কি ছুটির দিন, রবিবার। রবিবার ছুটির দিন। এবার ওনাদের বাড়িতে কি ছিল, যেহেতু ওনার শ্বশুরমশাই সকালে বেরিয়ে যেতেন, কাঞ্চনাদির হাজবেন্ড, ওনার দেওর সবাই, তো বাড়িটাও না মানে সকালে খুব সকাল সকাল ওঠা হতো। এবার রবিবার দিন যেটা ছিল, রবিবার দিন হচ্ছে যে শুধুমাত্র ওনার শাশুড়ি মা সকালে উঠতেন, বাকি সবাই একটু দেরি করেই উঠত। তো ওনার শাশুড়ি মা উঠে নিজের নিজের মতো কাজকর্ম করে স্নান টান করে পুজো আর্চা করা এই সমস্ত কাজ করতেন। আর কাঞ্চনাদি কি করেছে, মানে উনিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, যে সপ্তাহের বাকি দিনগুলো যে টাইমে ওঠে ওনার সেই টাইমেই ঘুমটা ভেঙে যায়। তো যথারীতি উনিও ঘুম থেকে উঠে পড়েছেন। উঠে পড়ার পরে না মানে এত সুন্দর, মানে যেহেতু দেখবেন যে সমস্ত জায়গায় বড় বড় গাছ থাকে সেখানে কিন্তু প্রচুর পাখিও থাকে, তো খুব সুন্দর পাখির ডাক আসছে। তো উনি ভাবলেন যে বাহ কি সুন্দর লাগছে, একটুখানি বেরোই। এবার সেটা কিন্তু খুব ভোর ছিল তা নয়, মানে এই 6টা 10-15 সকাল এরকম। আর ওনার মানে বাড়িটা যেহেতু বড় ছিল, ওনার শাশুড়ি মায়ের বাড়ি মানে ঘরের দিকটা ওখানটাই আর কি রান্নাঘর, ওনার জন্য সেপারেট রেস্টরুম মানে বাথরুম সমস্ত কিছু রয়েছে, তো উনি ওখানেই স্নান টান করছে। এবার কাঞ্চনা দিচ্ছে ঘুম ভেঙে গেছে, উনি যে বাইরে বেরিয়ে গেছে, মানে ঘর থেকে যা বাইরে বেরিয়ে বাগানে গেছে, মানে উনি না মানে যেটা লিখেছেন ইমেলে যে ওনার মনে না অত কিছু আর নেই, মানে আমাকে যে বেরোতে বারণ করেছে বা সে অর্থে অ্যাকচুয়ালি ওনাকে বারণও করেনি, ওনাকে বলেছিল নতুন বিয়ে হয়েছে তুমি এই দুপুরবেলা কি যাবে, এরকম করে বলেছিল। তো উনি ভাবলো মানে এত সুন্দর পাখির ডাক, পাখির আওয়াজ সকালবেলা খুব ভালো লাগছে। আর কাঞ্চনাদি হচ্ছে মানে ওনার বাপের বাড়ি ছিল বিরাটিতে, তো বিরাটি জানেন আপনারা খুব জমজমাট একটা এরিয়া, তো সেখান থেকে উনি বিয়ে হয়ে একটা এরকম বাড়িতে এসছেন যেখানে এত গাছপালা রয়েছে, তো স্বাভাবিকভাবেই উনি খুব এক্সাইটেড থাকতেন। তো উনি কি করেছে মানে জাস্ট ঘুম থেকে উঠে ওরকম দেখে ঠেকে পাখির আওয়াজ দেখতে দেখতে উনি বাইরে বেরিয়েছেন। তো দেখছি খুব সুন্দর গাছগুলো মানে হালকা হালকা সকালের হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, প্রচুর পাখির কলকাকলি, খুব ভালো লাগছে। এবার যেখানে ওই ফলের গাছগুলো ছিল তো তার পাশে ফুলের গাছ, তো দেখছেন জবা ফুল হয়ে আছে, টগর ফুল হয়ে আছে, তো উনি ফুলগুলো দেখছেন, খুব ভালো লাগছে। এই করতে করতে উনি একটু সাইডে যান। এবার সাইডে যান বলতে কোন জায়গাটায় উনি যান, উনি সেই জায়গাটাতে যান যেই জায়গাটাতে ওই আগাছা মতো ছিল, আর যে জায়গাটা আর কি ওনাকে ওনার শাশুড়িমা বলেছিল যে যেও না, ওখানে অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয় না। তো উনি দেখছে যে ওই জায়গার ঘাসগুলো মানে আগের দিন যতটা ঘাস লাগছিল ততটা ঘাস নেই, একটু কম ঘাসের জমি। তো উনি না একটু ভাবলেন যে এই জায়গাটা একটু দেখি এখানে কি কি গাছ আছে। তো ওই জায়গাটার সামনে যখন উনি যান, তো উনি দেখছেন বেশ কিছু পুরনো গাছের শুকনো ডাল রয়েছে, তারপরে প্রচুর প্রচুর গাছের পাতা, বড় বড় গাছের ডাল, এইগুলো রয়েছে। তো উনি ভাবছে যে আচ্ছা শাশুড়ি মা আগের দিন বললো যে জায়গাটা পরিষ্কার করা হয় না, তো তাহলে এখানে গাছের ডালগুলো কি করছে, শুকনো ডাল ফালগুলো তো ফেলে দিলেই হয়। তো উনি ভাবলেন যে তাহলে হয়তো বাড়িতে কেউ সময় সুযোগ পাচ্ছে না,
তো উনি ভাবলেন যে ঠিক আছে, একটা কাজ করি, আমি এই জায়গা থেকে ডালগুলোকে সরিয়ে, মানে জায়গাটা তো অনেকটা। তো উনি কী করেছেন, একটা একটা করে বড় বড় গাছের শুকনো ডাল ওগুলোকে উনি সরাচ্ছেন, সরিয়ে সরিয়ে সাইডে রাখছে। এইবার মানে এরপর থেকে আমি যে ঘটনাগুলো আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু খুব মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্যাপারটা বুঝতে পারবেন শেষে গিয়ে। তো কি হয়েছে, উনি এরকম করে একটা একটা করে গাছের ডাল সরাচ্ছেন, সরাতে সরাতে উনি দেখছেন যে উনি যতই বড় বড় গাছের ডাল সরাচ্ছে, মানে একটা সরাচ্ছেন মনে হচ্ছে যে ঠিক আছে এরপরে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু দেখছে একটা সরানোর পরে আরও দেখছে 2-3টে গাছের ডাল রয়েছে শুকনো। আবার সেগুলোকে উনি সরালেন, আবার দেখছে প্রচুর গাছের ডাল, শুকনো পাতা, পুরো মানে ভর্তি। এরকম করে করে বেশ কিছু ডালপালা যখন উনি সরিয়েছেন, উনি না মানে পরিষ্কার বুঝতে পারলেন যে একটা মহিলা, মানে ধরুন আপনি ঘুমিয়ে আছেন, ঠিক আছে, এবার আপনি ভালো মতো ঘুমোচ্ছিলেন, এবার কেউ যদি আপনার ঘরে ঢোকে এবং আপনার যদি ঘুমটা ভেঙে যায়, আপনি একটা মুখে যেরকম আওয়াজ করবেন, একটা আলমোড়া ভাঙা বা একটা যেরকম ঘুমটা ভেঙে গেলে একটা কমফর্ট জোনটা এফেক্টেড হলে যেরকম আমরা একটা মুখে অস্বস্তিজনক একটা আওয়াজ করতে পারি, ঠিক সেরকমই একটা আওয়াজ কিন্তু উনি পান। তো উনি না মানে খুব ঘাবড়ে যান যে কী হলো, আওয়াজটা তো এখান থেকেই আসার কথা। তো উনি না ভাবছে যে আওয়াজটা এলো কোথা থেকে, কারণ ঘর থেকে যদি কেউ আওয়াজ করে সেটা মানে ওনার প্রথম কথা হচ্ছে ঘরে মহিলা হচ্ছে দুজন, একজন হচ্ছে এই কাঞ্চনাদি আর একজন হচ্ছে ওনার শাশুড়ি মা। আর এই গলাটা ওনার শাশুড়ি মায়ের নয় সেটা একদমই শিওর, এবং ওনার শাশুড়ি মায়ের গলা যদি হতো তাহলেও সেটা এত দূর থেকে শোনা যাওয়ার কথা নয়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পাশে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা কিন্তু অনেকটাই ডিস্টেন্সে, ফলে সেই বাড়ি থেকেও মানে ওরকম একটা মুখের আওয়াজ আসা কিন্তু সম্ভবপর নয়। উনি খুব অবাক হন। তো উনি ভাবলেন যে আরে এখানে কি কেউ আছে নাকি। এবার ওনার না মানে ওই টাইমে উনি যখন একটু ঘাবড়ে যান, ঘাবড়ে যাওয়ার পরে দেখবেন যে কোনো মানুষেরই মনে হতে পারে যে এত বড় জায়গা নিয়ে বাড়ি, আর বাড়িতে গুটি কয়েকটা লোক, ছেলেরা সব বেশিরভাগ সময় কাজে বাইরে থাকে। তো উনি ভাবলেন যে আচ্ছা এখানে তাহলে কেউ লুকিয়ে থাকে না তো, কোনো গৃহহীন মানুষ সে হয়তো এখানে লুকিয়ে ঠুকিয়ে নেই তো। ওনার না মানে তখন ওনারও বয়স কম, বেশ মানে ব্যাপারটা ওনার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে তাহলে দেখি তো এই জায়গাটা ঝোপঝাড় করে থাক, মানে ওনার তখন না মনে মনে একটা এরকম চিন্তা ভাবনা যে শাশুড়ি মা আমাকে আগের দিন বললো যে জায়গাটা অনেকদিন পরিষ্কার করা হয় না, নিশ্চয়ই এখানে কেউ লুকিয়ে থাকে, কোনো পথের ভিকিরি ঠিকিরি হবে, তারা হয়তো মানে কেউ জানেও না, তারা হয়তো এখানেই ঘাঁটি গেড়েছে, এখানে থাকে, ধরে এনাকে বলবো যে কবে থেকে এখানে থাকে, এইভাবে কেউ কারোর বাড়িতে উইদাউট পারমিশন কেউ এভাবে থাকতে পারে কিনা, এরও তো উনি তো মনে মনে ভাবছেন, এবং যত পারছেন জোরে জোরে ওই জায়গাটাকে গাছের ডালগুলোকে উনি সরাচ্ছেন। সরাতে সরাতে মানে সময়টা যেটা ছিল সেটা হচ্ছে অক্টোবর মাস। তো অক্টোবর মাসের সকাল মানে বুঝতেই পারছেন যে একটা হালকা ঠান্ডা, মানে খুব ঠান্ডা না হলেও একটা হালকা হালকা ওই রকম ভোরবেলা একটা ঠান্ডা আবহাওয়া থাকে, হাওয়াটা অপেক্ষাকৃত অনেকটাই ঠান্ডা থাকে, সেটা কিন্তু এক জিনিস। কিন্তু এইটা সরাতে সরাতে ওনার হঠাৎ করেই মনে হলো মানে জায়গাটার ভিতরে মানে ওই যে জঙ্গল মতো, যেটা কিন্তু খুব বিশাল এরিয়া কিন্তু নয়, মানে এমন নয় যে ওই জায়গাটা অনেক বড়, মানে মানে মেরে কেটে ওই জায়গাটা হয়তো 1 কাঠা মতো একটা জায়গা হবে, কিন্তু এই 1 কাঠা মতো জায়গাটাকেই এমন আর কি ডালপালা দিয়ে একদম ঘেরা রয়েছে, দেখে মনে হচ্ছে যেন অন্য দিকটা দেখাই যাচ্ছে না, কিন্তু পুরো বাড়িটা কিন্তু বড় পাঁচিল দিয়ে ঘেরা। তো উনিও মনে মনে কাঞ্চনাদি ভাবছেন আর কি যে এত উঁচু পাঁচিল টপকে একটা মহিলা কি করে ঢুকবে। ইন দ্য মিন টাইম উনি হঠাৎ করেই উনি ফিল করলেন যে ওনার সারা শরীর মানে পুরো মাথা থেকে পা অবধি মনে হলো যেন একটা প্রচণ্ড ঠান্ডা, মানে পুরো বরফ ঠান্ডা একটা হাওয়া মনে হলো ওনার শরীরে এসে ধাক্কা মারল। প্রচণ্ড জোরে মনে হলো একটা বরফ ঠান্ডা হাওয়া এসে ওনাকে ধাক্কা মেরেছে। এবং এটা যখন হয় উনি না মানে খুব নার্ভাস হয়ে যান। উনি ভাবলেন যে এটা কী হলো আমার সাথে। এবং ওই যে মানে দেখুন একটা হাওয়া শরীরে লাগা ইটস এ ডিফারেন্ট থিং, কিন্তু একটা খুব জোর ধাক্কা আসে, যদি একটা হাওয়া, যদি বিশাল একটা গতিবেগের হাওয়া যদি এসে আপনাকে জোরে ধাক্কা মারে, আর আপনি একটা এমন জায়গায় রয়েছেন যেখানে এই ঘটনাটা কোনোভাবেই ঘটতে পারে না,
সেটা কিন্তু মানুষকে অনেক বেশি কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। তো উনিও ওনার ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার হলো, উনি কিন্তু ওই মুহূর্তেটা খুব ভয় পেয়ে যান যে কী হলো ব্যাপারটা, এবং ওই ধাক্কাটা লাগার সাথে সাথে ওনার সারাটা শরীর মনে হলো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছেন উনি, এবং পুরো শরীরটা কিন্তু একটা ভারী হয়ে আসে। দেখবেন খুব ঠান্ডা লাগলে কিন্তু আমরা একটু জবুথবু হয়ে যাই। আর উনি সকালবেলা বেরিয়েছেন নর্মাল জামা কাপড়, সেখানে তো কোনো শীতবস্ত্র থাকার কথা নয়, অক্টোবর মাস, শীতবস্ত্র লাগবেই বা কেন, কিন্তু ওনার প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে। এবং ওই টাইমেও কিন্তু কাঞ্চনাদি কিচ্ছু বুঝতে পারে না যে ওনার সাথে কি হতে চলেছে, কি ব্যাপার, উনি কিচ্ছু বুঝতে পারে না। এবং উনি না কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে যান, মানে না উনি নড়তে পারছে, কিন্তু ওনার মাথা কাজ করছে না, ওনার প্রচণ্ড ঠান্ডা লাগছে, উনি হাত সরাতে পারছেন না, পা সরাতে পারছেন না। এরকম অবস্থায় উনি হয়তো 1-2 মিনিট ছিলেন। ইন দ্য মিন টাইম উনি ঘরের ভিতর থেকে ওনার হাজব্যান্ডের গলার আওয়াজ পাচ্ছেন, এবং ওনার হাজব্যান্ড যে কাঞ্চনা কাঞ্চনা বলে ডাকছে সেটা উনি শুনতে পাচ্ছেন। কিন্তু উনি যে ওখান থেকে সাড়া দেবেন বা ওখান থেকে হেঁটে গিয়ে বা দৌড়ে গিয়ে উনি ঘরে গিয়ে বলবেন যে হ্যাঁ আমি এই তো এখানে, এইটা বলার মতো গায়ের জোর ওনার নেই। তো উনি ভাবছেন যে আমি তো, তখন ওনার মাথায় এলো যে আরে শাশুড়ি মা তো উঠে গেছিলেন, আমি তো ওনাকে বলে এলাম না, তো আমি তো ঘরের মধ্যেই আছি, মানে ঘরের চৌহদ্দির মধ্যেই আছি। তো ভাবলো যে ঠিক আছে এবার আমি তাহলে চলে যাই। কিন্তু ওনার তখন এত ঠান্ডা লাগছে, এত শরীরটা ওনার ভারী হয়ে আসছে, অবসন্ন হয়ে আসছে, উনি না কিছু করতে পারছে না। তো এরপরে উনি কি করলেন, মানে ওই সামনে একটা বড় গাছের পুরনো একটা কোনো মানে পেয়ারা গাছ টাইপের একটা কোনো গাছের ডাল ছিল। এবার ওই একটা ডাল উনি কোনো রকমে যখন সরিয়েছেন, সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ওখানে আরও যে ছোটোখাটো যে আগাছা মতো ছিল সেগুলো না সরে যায়। মানে একটা গাছের ডাল অন্য গাছের আর কি সাথে তো লেগে লেগে থাকে, তো একটা ডাল সরাতে অনেকটা সামনেটা পরিষ্কার হয়ে যায়। এবং উনি দেখেন, উনি ওনার চোখের সামনে দেখেন যে ওই যে জায়গাটা পুরো ঘেরা ছিল, প্রচুর পরিমাণে শুকনো গাছের ডাল ঝোপঝাড় দিয়ে ঢাকা ছিল, সেইখানে একটা পুরনো শ্যাওলা ধরে যাওয়া একটা কুয়ো রয়েছে। ঠিক আছে, এবং কুয়োটা তো উনি দেখতে পারে, এটা দেখে উনি একটু অবাক হয়ে যান, যেখানে একটা কুয়ো রয়েছে কেউ ওনাকে বলেনি। এবং তারপরে উনি ভাবছে যে কুয়োটা কীভাবে ঢাকা দেওয়া ছিল কেন। তো তারপরে উনি ভাবছেন যে আচ্ছা বাড়িতে তো কোনো বাচ্চা নেই যে কুয়োতে এসে সে ঝাঁপ দিতে পারে বা লাফিয়ে খেলতে খেলতে পড়ে যেতে পারে, সেরকম কোনো বিষয় নেই, তাহলে কুয়োটাকে তো ঢেকেও রাখা যেত। কুয়ো ঢাকারও তো বিভিন্ন ধরনের আর কি জিনিসপত্র হয়, লোহার কোনো একটা কিছু বাঁধিয়ে বা কাঠের কিছু একটা দিয়ে। ছোটোবেলায় আমরাও অনেক সময় দেখেছি যে কুয়ো ঢাকনা থাকতো যাতে কুয়োর জলে কোনো নোংরা না পারে, কারণ আগেকার দিনে মানুষ কুয়োর জল খেত। তো এটা দেখে ভাবলো যে কুয়োতে কি জল আছে নাকি এটা পরিত্যক্ত কুয়ো, এইটা দেখার জন্য মানে তখন শরীরটা ওনার একটু আর কি ছেড়েছে। সেই মুহূর্তে একটা এত জোরে মহিলা ভারী কণ্ঠে ওই কুয়োর কাছ থেকে এমন জোরে একটা আওয়াজ আসে, এবং সেটা থেকে উনি মানে ঠিক ইলেকট্রিকের শক লাগলে আমরা যেভাবে একদম ছিটকে যাই, কাঞ্চনাদির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হলো। উনি একটু যখন মানে হাত পাটা নাড়িয়ে যখন উনি সামনে যাওয়ার চেষ্টা করছেন, সেই মুহূর্তে ওখান থেকে একটা এরকম মানে ভারী মহিলা কণ্ঠে একটা এমন আওয়াজ আসে, একটা গর্জন বলা যেতে পারে, যদি কেউ রেগে গর্জন করে তাহলে যেরকম হয় ঠিক সেরকমই একটা গর্জন কিন্তু উনি শুনতে পান। ঠিক আছে, এটা শুনে উনি এতটাই ভয় পেয়ে যান এবং উনি বুঝতে পারেন যে এখানে কিছু তো একটা গন্ডগোল আছে। তো ইন দ্য মিন টাইম কী হলো, পিছন থেকে ওনার শাশুড়ি মা এবং ওনার হাজব্যান্ড এসে দাঁড়িয়েছে। কাঞ্চনা তুমি ওখানে কী করছো, কাঞ্চনা তুমি ওখানে কী করছো, এই বলে পিছন থেকে আর কি ওনাকে ডাকছে। এবার ওই গর্জনের আওয়াজে উনি তো চমকে গেছেন, চমকে গিয়ে উনি ওখান থেকে তাড়াতাড়ি সরতে গিয়ে উনি মুখ থুবড়ে পড়ে যান কাঞ্চনাদি মাটির উপরে। ওখানে প্রচুর গাছপালার ডালফাল ছিল। তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড ওনার শাশুড়ি মা এসে ওনাকে জাপটে ধরে ওনাকে ওখান থেকে তুলে, মানে ওরকম শুকনো গাছের ডালপালার মধ্যে উনি পড়েছে, তো ওনার দুটো হাতই একটুখানি ছড়ে গেছিলো, বিশেষ কিছু লাগেনি, কিন্তু শুকনো গাছের ডালে যা হয় আর কি ছড়ে গেছে। তো ওনাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরে দেখছে যে ওনার শ্বশুর মশাই, ওনার দেওর,
সবাই ঘরের মধ্যে না মানে খুব চিন্তিত ওনাকে নিয়ে, মানে সবাই বলছে কোথায় লেগেছে তোমার, কি হয়েছে তোমার, মানে এত যে মানে বাড়িতে সবাই মানে কাঞ্চনাদিকে নিয়ে ওনার বাড়িতে যে কজন লোক ছিল প্রত্যেকে একেবারে ব্যস্ত হয়ে পড়ে যে কি হয়েছে, কোথায় লেগেছে, শরীর ঠিক আছে কিনা, ওনার শাশুড়ি মা ওনার গায়ে জ্বর আছে কিনা দেখছে। তো ওনার না মানে অবাক লাগে যে আমি তো একটা মুখ থুবড়ে পড়ে গেছি, আমার কোথায় চোট লেগেছে সেটা দেখছে ঠিক আছে, কিন্তু আমাকে এত প্যাম্পার করছে কেন, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন আমি ওখানে গেছিলাম, আমি কাউকে বলে যাইনি কেন, নানান কথাবার্তা নানান প্রশ্ন ওনাকে করছে এবং বারবার দেখছে ওনার জ্বর এসছে কিনা, ওনার শরীরে আর কোথাও চোট লেগেছে কিনা, বারবার আর কি এটা হচ্ছে। তো ওনার একটু অবাক লাগে। তো উনি বলছেন যে আচ্ছা, মানে ওনাকে তো সবাই জিজ্ঞেস, বিশেষত ওনার হাজবেন্ড একটু রেগে গেছে ওনার উপরে, বলছে কেন তুমি গেছো, তুমি আমাকে একবার বলতে পারতে যে তুমি বাইরে যাবে, বা তুমি আমার মাকে বলতে পারতে, তুমি একা একা বাগানে গেলে। তো সবাই তো প্রথমে তো প্রচুর প্রচুর তাদের নিজেদের কথাগুলো বলেছে, তো কাঞ্চনাদি প্রথমে কিছু বলেনি। এবার সবার যখন বলা শেষ হয়ে গেছে তখন কাঞ্চনাদি বলছে যে আচ্ছা আমি বাগানে গেছি, এটা তোমরা সবাই ঘুমোচ্ছিলে, তোমার মা কাজ করছিলেন, তা আমি কি এমন অন্যায় করেছি, আমি তো বাড়ির মধ্যেই ছিলাম, আমি তো গেট খুলে তো কোথাও যাইনি, আর আমি আমার শ্বশুর বাড়ির বাগানটা একটু ঘুরে দেখছিলাম, তাতে তোমরা এরকম ভাবছো কেন। তো তখন সবাই চুপ করে গেছে। তো তখন উনি মানে কাঞ্চনাদি তখন ওনার শাশুড়ি মা আর ওনার হাজবেন্ডকে বলছে যে তোমাদের ওই বাড়ির ওই পিছনের দিকটা করে ওখানে যে একটা কুয়ো আছে, ওই কুয়োটার কাছে কি কেউ থাকে, ওই কুয়োটা থেকে জানো তোমরা হয়তো জানো না, ওখানে হয়তো কোনো গৃহহীন মানুষ হয়তো ওখানে মানে না জানিয়ে কিন্তু ওখানে লুকিয়ে রয়েছে, কারণ আমি কিন্তু দুবার আওয়াজ পেয়েছি। তো এই কথাটা যেই মুহূর্তে উনি বাড়িতে বলেছেন সবাই বলছে কি তুমি আওয়াজ পেয়েছো, তুমি ওই অবধি গেছিলে, বলছে হ্যাঁ আমি তো দেখলাম, আমি ওখানে গাছের ডালগুলো সরাচ্ছিলাম, আমি দেখলাম একটা কুয়ো। তো এইটা যেই বলেছেন ব্যাস বাড়ির লোকে শুরু হয়ে গেল, কেন তুমি ওখানে গেছো, তুমি কি করে কুয়োটা দেখলে, কুয়োটা তো ডালপালা দিয়ে ঢাকা ছিল, তুমি ওটা কি করে দেখতে পেলে। তো কাঞ্চনাদি মানে এমন একটা সবাই বিহেভ করছে ওনার সাথে যেন কাঞ্চনাদি খুব রিস্ক নিয়ে কোনো কাজ করে ফেলেছে, বা এমন কোনো কাজ করে ফেলেছে যেটা কাঞ্চনাদির একেবারেই করা উচিত হয়নি। সবাই ওনাকে একটু শাসন করছে, ওনার শাশুড়ি, ওনার হাজবেন্ড, ওনার শ্বশুর মশাই, তিনজনে তো বলছে যে কেন তুমি ওখানে গেছো, কেন তুমি ওই ডালপালাগুলো সরিয়েছো। তো কাঞ্চনাদি বলছে দেখো আমি তো বাচ্চা নই, কিন্তু আমাকে তোমরা বলো যে তোমাদের যে বাড়ির এই জমির ভিতরে একটা মানে কুয়ো আছে, সেটা তোমরা আমাকে কেন বলোনি, আর কুয়োটাকে যদি ঢাকতেই হতো তোমরা ওভাবে শুকনো ডালপালা দিয়ে কেন ঢেকে রেখেছো, ওটাকে একটা কিছু দিয়ে ভালো করে ঢেকে রাখতে পারতে, আর জায়গাটা তো আগাছা নিয়ে অপরিষ্কার, ওটাকে পরিষ্কার করে একটা কুয়োর ঢাকনা করে তুমি তো রাখতেই পারতে, তোমরা তোমরা কেন ওটাকে ওইভাবে রেখেছো। এবার এই প্রশ্নের তো কেউ কোনো উত্তর দিতে পারছে না। তো কাঞ্চনাদি বলছে আমি ঠিক আছি, তোমরা চলো, ওই কুয়োর ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে, আমি কিছু কিছু শুকনো ডালপালা সরিয়ে দিয়েছি, কিন্তু বাড়ির মধ্যে ওরকমভাবে শুকনো গাছের ডাল, মরা গাছের ডাল ওভাবে রাখার কোনো দরকার নেই। তো তখন দেখছে যে বাড়ির প্রত্যেকটা সদস্য কাঞ্চনাদিকে বলছে যে ওটা যা আছে থাকুক, তোমার ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, আমরা এখানে আর কটা দিনই থাকবো, আমাদের ওই ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষ, তোমার বাড়ি থেকে মানে ঘরের থেকে তোমার ওই দিকটা যাওয়ার দরকার নেই, তুমি ওই জাম গাছ অবধি বা ফুল গাছ যেখানে আছে সেই অবধি তুমি যেতে পারো, তার বেশি অবধি তোমার কোনো যাওয়ারও দরকার নেই, অত তোমার খোঁজ খবর করার দরকার নেই, ওটা যা আছে যেমন আছে ওটাকে সেভাবেই থাকতে দাও। তো কাঞ্চনাদি বারবার জিজ্ঞেস করছে যে কি 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 ব্যাপার, কেন ওটা ওভাবে। তো সবাই বললো যে না ওই কুয়োটা নাকি, কুয়োর পাশে নাকি ভাঙা এবং ওই জায়গাটা নাকি খুব পেছল জায়গা, পা ঠা পিছলে যেতে পারে, তো সেই জন্য নাকি ওই জায়গাটা ওরকম করে রাখা রয়েছে। যাই হোক উনি তো কিছুই বুঝতে পারলেন, এবং এটুকু তবে কাঞ্চনাদি বুঝতে পারলেন যে সবাই ওনার থেকে কিছু একটা লুকোচ্ছে, ইনক্লুডিং ওনার হাজবেন্ড, কিছু একটা বলতে চাইছে না, কিছু একটা লুকোচ্ছে। তার মধ্যে উনি মানে বারবার বুঝতে পারছেন যে এই যে বাড়িতেও ওনাদের যত আত্মীয় স্বজন আসতো সবাই কিন্তু মাঝে মধ্যে খুব আস্তে আস্তে ওনার শাশুড়ির সাথে, ওনার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতো, মানে কিছু যে একটা ওনাকে লুকোনো হচ্ছে, কিছু একটা কথা যেটা বাড়ির সকলে বা আত্মীয় স্বজনও সকলে জানে কিন্তু উনি জানেন না, সেটা সেই ব্যাপারে কিন্তু উনি একটু নিশ্চিত হলেন কাঞ্চনাদি। উনি এটুকু বুঝতে পারেন যে কিছু তো ব্যাপার আছে যেটা আমি জানি না বা আমাকে জানানো হচ্ছে না। এবার কি করবে অগত্যা, উনি আর কিছু বললেন না, এবং তারপরে যে মানে রবিবার দিনটা খাওয়া দাওয়া করা,
তারপরে এই করে দিনটা গেল। এবার রাতের বেলা কাঞ্চনাদি ভাবছে যে না, সারাদিন আমি আর কাউকে কিছু বলিনি, সবাই আমাকে নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিল, আমার হাত যেখানে যে জায়গাগুলো ছড়ে গেছে কেটে গেছে সবাই ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছে, সকলে খুবই ভালো ব্যবহার করেছে, কিন্তু আমাকে যে কেউ কিছু একটা বলছে না বা কিছু একটা লুকোনো হচ্ছে আমার থেকে, সেটা তো আমি বুঝতে পারছি। তো তখন কাঞ্চনাদি ভাবলেন যে না, এরকম করে হবে না, আমি বরং আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি। আমাকে হয়তো আমার শ্বশুর শাশুড়ি বলতে পারছে না বা বলতে চাইছেন না, কিন্তু আমার হাজবেন্ড তো আমাকে এইসব কথা বলতেই পারে। তো উনি ওনার হাজবেন্ডকে না সরাসরি জিজ্ঞেস করেছে রাতের বেলা যে আচ্ছা একটা কথা বলো তো, বাগানে যাওয়া নিয়ে তোমরা সবাই এত রিয়াক্ট করো কেন? আমি যেদিন প্রথম বাগানে গেছিলাম, যখন তোমার মা তোমার সামনে কথাটা বললেন, আমি খেয়াল করেছিলাম তুমি কিন্তু খুব রিয়াক্ট করেছিলে। তুমি তোমার চায়ের কাপটা কিন্তু তুমি চা খেতে খেতে পুরো থেমে গিয়ে টেবিলের উপরে সজোরে রেখেছিলে, আমি কিন্তু এটা খেয়াল করেছি। তো তুমি আমাকে বলো যে আমার বাগানে যাওয়াটা তোমাদের সকলের কাছে এত অপ্রিয় কেন? কি এমন ব্যাপার? আমি কি যেতে পারি না বাড়ির বউ হিসেবে? উনি একটুখানি রেগে গেছিলেন তখন কাঞ্চনাদি। তো ওনার হাজবেন্ড বলছে যে না না, তুমি ভুল ভাবছো, তুমি তো বাড়ির বউ, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, তোমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি ফুল গাছের বাইরে আর অন্য দিকটা যেও না, যেটা পিছনের দিকে চলে যাচ্ছে যে জায়গাটা ফুল গাছের পাশ দিয়ে, সেই জায়গাটা তুমি যেও না। তো কাঞ্চনাদি বলছে কেন? আমি তোমার স্ত্রী, তুমি যদি কিছু জেনে থাকো বা তোমাদের যদি কোনো অসুবিধে থেকে থাকে ওই জায়গাটায় যেতে, তুমি সেটা সত্যি করে বলো। এবং আমি যেটুকু বুঝলাম, ওই জায়গাটা আমার খুব একটা ভালো লাগলো না। একবার আমার মনে হলো ওই জায়গাটায় কেউ থাকে, কিন্তু আমি চোখে কাউকে দেখিনি। এবং আমি প্রথম দিকে একটা আওয়াজ পেয়েছি যখন আমি ওই জায়গাটায় প্রথম যাই, প্রথম গাছের ডালটা যখন আমি সরাই, এবং তারপরে আমি স্পষ্ট শুনেছি যে ওইখান থেকে একটা আওয়াজ এসছে, একটা গর্জন মতো আওয়াজ। এবার দেখুন, যখন দিনের বেলা ঘটনাটা ঘটেছিল, তখন ওই ব্যাপারটাতেই সবাই এত বেশি টেন্সড হয়ে পড়েছিল, এত বেশি কথা বলছিল, যে কাঞ্চনাদি কিন্তু অত ডিটেলে আর কাউকে বলতে পারে। কিন্তু এবার যখন উনি রাতের বেলা ওনার হাজবেন্ডের সাথে কথাগুলো বলছে, তো উনি পুরো ব্যাপারটাই শেয়ার করেছে যে এই ঘটনা ঘটেছে। তো ওনার হাজবেন্ড বলছে কি বলছো তুমি, তুমি এরকম গর্জন আওয়াজ শুনেছো, তুমি এত কিছু বুঝতে পেরেছো, কই তুমি তো সেটা বলনি। তো কাঞ্চনাদি বলছে যে তোমরা তো আমাকে কিছু বলার সুযোগই দাওনি, আমি ওই জায়গাটা গেছি শুনেই তোমরা যে পরিমাণ রিয়াক্ট করলে, তাতে আমি আর তোমাদেরকে কি বলবো। কিন্তু আমার মনে হচ্ছে যে ওই জায়গাটার ব্যাপারে তোমরা কিছু জানো, সেটা তোমরা আমাকে বলছো না। তো তখন কাঞ্চনাদি এই কথাটা বলছে, এবং ওনার হাজবেন্ড ওনারকে বোঝানোর চেষ্টা করছে, ওনাকে আর কি মাথায় হাত বোলাচ্ছে যে দেখো তুমি এত রাগারাগি করো না, তোমার ভালোর জন্যই সবাই বলছে। তো এরকম বলতে বলতে কাঞ্চনাদির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কাঞ্চনাদির আর মনে নেই। সেটা হচ্ছে, এটা বলতে বলতে নাকি কাঞ্চনাদি কীরকম একটা ফেন্ট মতো হয়ে যায়, ফেন্ট মতো হয়ে যায়। এবং ফেন্ট মতো হওয়ার পরে নাকি কাঞ্চনাদির চোখগুলো কীরকম একটা কিছুটা উপরের দিকে চলে গেছে, এবং চোখের মণিটা কিছুটা উপরের দিকে গিয়ে উনি একটু অদ্ভুত রকমভাবে গুম হয়ে বসে থাকেন কিছুক্ষণ। তো ওনার হাজবেন্ড নাকি তখন আমি এই ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু কাঞ্চনাদির সেই মুহূর্তে মনে ছিল না, ওনাকে বাকিরা সবাই বলেছেন। কাঞ্চনাদির শুধু মনে হয় ওই কথাগুলো বলার সময় যে ওনার শরীরটা কীরকম একটা অস্বস্তি লাগছে। তো তারপরে আর কাঞ্চনাদির কিছু মনে নেই। তো তারপরে যেটা উনি শুনেছেন যে ওইরকম হওয়ার পরে ওনার হাজবেন্ড ওনাকে বলে যে কী হয়েছে তোমার, কী হয়েছে তোমার, এরকম করে ওনাকে আর কি ওনার হুঁশ ফেরানোর চেষ্টা করে, কিন্তু দেখছে যে ওরকম চোখটাকে কিছুটা উপরের দিক করে কাঞ্চনাদি পুরো গুম হয়ে বসে আছে। একটু আগে যে মানুষটা স্বাভাবিক কথা বলছিল, বিষয়টা জানতে চাইছিল, উনি ওনার হাজবেন্ডের সাথে নর্মাল কনভারসেশন করছিল, সেক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ করেই মানুষটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড বাড়িতে ওনার মা বাবা ভাই সবাইকে ডেকেছেন, বুঝতে পারছে না কি করবে। তো বাড়িতে সবাই এসে বলছে যে কি হয়েছে, হঠাৎ করে কি হয়ে গেল। তো ওনার হাজবেন্ড বলছে যে আমার সাথে ও নর্মালি কথা বলছিল, কথা বলতে বলতে হঠাৎ এরকম করছে। তো ওনাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, ওনাকে হাত ধরে হাতটা ঝাঁকিয়ে কাঁধটা ঝাঁকিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু উনি কিন্তু কিচ্ছু বলছে না, কাঞ্চনাদি কিছু বলতে পারছে না। আর এক দৃশ্যে তাকিয়ে আছে, আর মনে 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 হচ্ছে যেন গুনগুন করে কিছু একটা বলছে, কিছু একটা যে কি বলছে, কাকে বলছে, কেন বলছে, সেটা কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না।
এরপরে কাঞ্চনাদির সাথে মানে এরকম কন্ডিশনে কাঞ্চনাদি ছিলেও প্রায় 3 থেকে 4 ঘন্টা। ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা কেন ছিল? কারণ সেই সময়টা ছিল একদম রাতের বেলা, প্রায় 11:30টারও পরে। তো ওনার হাজবেন্ড ওনার পালস চেক করে, ওনার প্রেশার চেক করেন, প্রেশার চেক করার যে কিটটা থাকে সেটা বাড়িতেই ছিল। তো দেখছে পালসও ঠিক আছে, মানে প্রেশার টেশার সমস্ত কিছু ঠিক আছে। তো ওনাকে একটু নুন চিনির জল খাওয়ানো হয়। তো ওটা খাওয়ানোর পরে মানে প্রথম দিকে সে খেতেই চায় না, তারপরে তাকে জোর করে একটু খাওয়ানো হয়। আর আশেপাশে ওইভাবে মানে কোনো ডাক্তারও সেভাবে তোরা পাচ্ছে না। তো ভাবলো যে ঠিক আছে দেখি আগে ওর কি হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না, চোখটা উল্টেছে আর কিরকম গুম হয়ে আছে। তো এরপরে নাকি মানে 2-3 ঘন্টা পরে উনি একটুখানি ঘুমিয়ে যাওয়ার মতো ঝিমিয়ে যায় কাঞ্চনাদি। তো তখন ওরা ভাবে যে ঠিক আছে ঘুমিয়ে যাক, সকালবেলা ওকে একবারে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সকালবেলা তারপরে যখন উনি ওঠে, তো কাঞ্চনাদির মনে আছে যে উনি ঘুম থেকে উঠেছেন এবং ওঠার পরে ওনার মনে হয় যে সারা শরীরে মানে প্রচণ্ড ব্যথা। মানে অ্যাজ ওনার মনে হচ্ছিল যে ওনাকে কোনো একটা মোটা লাঠি দিয়ে কেউ পিটিয়েছে, এইরকম ব্যথা। ঠিক আছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ধরে গেছে, কাঁধ থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, পিঠ থেকে শুরু করে, পা থেকে শুরু করে পুরো বিষ ব্যথা। ঠিক আছে, এবং এতটাই ব্যথা যে ওই ব্যথাটা উনি আর নিতে পারছে না। তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ওনাকে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু কিছু টেস্ট দিলেন এবং একটা ওষুধ দেন যে এটা খেতে হবে। এরপর থেকে যেটা হলো মানে সেদিন ডাক্তারের কাছে গেলেন, টেস্ট দিয়েছে, এবার টেস্টগুলো যা একটু করতে সময় টময় লাগে, ব্লাড টেস্ট দিয়েছে। তো ডাক্তারবাবু বলেছে যে ব্লাড টেস্ট দিলাম কিন্তু আমার দেখে সেরকম কোনো কিছু মেজার মনে হচ্ছে না, হতে পারে যে প্রচুর জার্নি বা প্রচুর বিয়ের ক্ষেত্রে প্রচুর আর কি স্ট্রেস পড়ে, তো সেটার জন্য অনেক সময় হতে পারে। যাই হোক, এরপর থেকে একটা অদ্ভুত রকমের সমস্যা কিন্তু এই কাঞ্চনাদির হতে লাগলো। সেটা হচ্ছে যে কাঞ্চনাদি হয়তো জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, ওনার সামনে জল আছে, কিন্তু উনি ভাবছেন যে আমি এবার জলটা নিয়ে খাবো, কিন্তু উনি খেতে পারছেন না। মানে ওই যে হাতে বোতলটা থেকে উনি জল খাবেন বা গ্লাসে করে যে জলটা উনি খাবেন সেটা উনি করতে পারছেন না। তারপর ওনার খুব খিদে পেয়েছে, ওনাকে খেতে দেওয়া হয়েছে। ওনাকে জিজ্ঞেস করছে সবাই যে তোমার কি সমস্যা হচ্ছে। উনি বুঝতে পারছেন মনে মনে যে ওনার খেতে ভালো লাগছে না, ওনার শুতে ইচ্ছে করছে, ওনার জল তেষ্টা পেয়েছে, জল খেতে ইচ্ছে করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে কাঞ্চনাদি যেটা লিখেছেন যে এর থেকে খারাপ অভিজ্ঞতা হয়তো আর কিছু হতে পারে না। যে তুমি মনে মনে জানো যে তোমার এখন জল তেষ্টা পেয়েছে, তুমি মনে মনে বুঝতে পারছো যে তোমার এখন ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, কিন্তু তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছো না, জল খেতে পারছো না। খাবার দেয়া হয়েছে, খুব খিদে পেয়েছে, মানে জাস্ট মানে মুখের সামনে প্লেট ধরা রয়েছে, কিন্তু উনি খেতে পাচ্ছেন না, 1-2 গ্রাস খেয়ে আর খেতে পাচ্ছে না। তো খুবই মানে বাজে ব্যাপার। এবং উনি দেখতে পাচ্ছে বাড়িতে সবাই কিন্তু ওনাকে নিয়ে প্রচণ্ড টেনসড। তো এর মধ্যে যেটা হলো যে ওনাদের বাড়িতে ডাক্তার তো এলো, ডাক্তারের সেই মেডিকেল রিপোর্ট বেরোলো, ব্লাড টেস্টের আর কি রিপোর্ট। তো সেই রিপোর্টেও দেখছে সব নর্মাল। তো ওষুধ ডাক্তারবাবু বললো যে ওষুধটা চলছে সেটাই আরও 1 সপ্তাহ কন্টিনিউ হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এবার কোনো মতেই কিছু ঠিক হচ্ছে না, এভাবে চলছে, উনি খাচ্ছেন না, মানে ঠিকমতো ঘুমোচ্ছেন না। ইন দ্য মিন টাইম কাঞ্চনাদি দেখতে পাচ্ছে যে ওনাদের যে বেডরুমটা ছিল সেই বেডরুমটা ছিল সামনের দিকে। ঠিক আছে, এবার কাঞ্চনাদি খালি ওনার মনে হতো যে ওনার বেডরুমে যে জানলাটা ছিল সেই জানলাটা হচ্ছে পুরনো দিনের, তো একটা ঘরে দুটো জানলা ছিল। ঠিক আছে, তো সামনের দিকে যে জানলাটা, সেই সামনের দিকের জানলাটা দুটো পাল্লা আর কি, দুটো ভাগ। উনি দিনের বেলা দেখতেন যে ওনার জানলার যে কাঁচের যে জায়গাটা রয়েছে সেই কাঁচের যে দুটো ভাগ, তার একটা ভাগ পুরো ডার্ক, একদম পুরো কালো, আর অন্য দিকটা নর্মাল, যেভাবে সে সূর্যের রোদ ঢুকছে, নর্মাল জানলা। তো এটা না উনি শুয়ে শুয়ে দেখছেন। এবার উনি দেখে ভাবছেন যে ওখানটা তো কেউ দাঁড়িয়ে নেই, তাহলে ওই জায়গাটা এরকম কালো লাগছে কেন? ওনার নর্মাল মনে প্রশ্ন জেগেছে। তো উনি না ওনার হাজবেন্ড ওনার যখন এরকম অসুস্থ হয় তো একটা দিন ছুটি নিয়েছিলেন। এবার রোজ রোজ তো ছুটি নেওয়া সম্ভব নয়। তো উনি একবার ডেকেছেন অনেক কষ্ট করে ওনার শাশুড়ি মাকে। তো ওনার শাশুড়ি মা এসছে, বলছে তোমার কি লাগবে বলো। তো উনি না মানে দেখতে পাচ্ছে যে ওরকম কাঁচটা কালো, কিন্তু উনি বলতে পারছে মানে সেম প্রবলেম, মানে অ্যাজ সাচ এরকম, যেটা কাঞ্চনাদি লিখেছেন ইমেলে, যে আমার শরীরটা যেন আমার কথা শুনছে না,
বা আমার শরীরটার উপরে যেন আমার নিজের কন্ট্রোল নেই, অন্য কারোর কন্ট্রোল। এবং যখন হয়তো তেষ্টা নেই তখন উনি কথা বলতে পারছে যে হ্যাঁ আমার এখন তেষ্টা নেই, আমার এখন খিদে নেই, কিন্তু যে মুহূর্তে ওনার জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, সেই সময়টা অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। যাই হোক, ওনার শাশুড়ি মা এলেন, উনি কিন্তু কিছু বলতে পারলেন না। তো উনি বারবার একটা চোখের উপরে হাত রেখে দেখছেন যে আমি ভুল দেখছি কিনা। উনি একবার বাঁ চোখটা বন্ধ করে দেখছেন, একবার ডান চোখ বন্ধ করে দেখছেন, মানে সব রকমভাবে উনি দেখার বোঝার চেষ্টা করছেন যে একটা কিছু অসুবিধে যে হচ্ছে। এবার সেই দিন ওনার হাজবেন্ড কি করে, একটু তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে, এই 4টে নাগাদ চলে আসে। বা 4টে নাগাদও বুঝতেই পারছেন ভালোই কিন্তু আলো থাকে। এবার সকাল থেকে কাঞ্চনাদি যতবার দেখেছে ততবারই ওনার মনে হচ্ছে যে ওখানটা কিছু একটা রয়েছে, এবং সেম কাজ, সামনে কোনো বাধা নেই, কোনো ছায়া পড়ার কথা নয়, কিচ্ছু নয়, মাঝে মধ্যেই ওই কাঁচের দু ফালির একটা ফালি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এবার ওই যে ওনার হাজবেন্ড ওনার মানে সামনে এসেছে, ওনাকে বলছে তুমি কেমন আছো আজকে, আজকে তুমি ঠিকমতো খেয়েছো কিনা, এরকম নানান যখন কথা হচ্ছে, তো সেই সময় না মানে উনি বারবার ওই কথাটা বলতে চাইছে যে কাঁচটাকে আমি কিন্তু মানে এক চোখে দু চোখেও আমি দেখছি এই জায়গাটা কালো, কোনো কারণ নেই, আমি এক চোখ বন্ধ করেও কিন্তু এই কাঁচটা কালো দেখছি, এটা কেন? তো এরকম যখন আর কি ওনার হাজবেন্ড ওনাকে অনেক রকমের কথা জিজ্ঞেস করছে, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি তাহলে সেটা নিয়ে আসছি, তুমি এখন ঘুমোবে কি না, তোমার শরীর এখন কেমন লাগছে, এরকম নানান কথা যখন বলছে, তো তখন না মানে ওনার বুকের ভিতরটা পুরো ফেটে যাচ্ছে যে আমি চাইছি বলতে কিন্তু আমি কেন বলতে পারছি না। এরকম করতে করতে উনি প্রচণ্ড আর কি নিজের প্রতি আর কি বিতৃষ্ণা ধরে যায় ওনার, নিজের উপর খুব রাগ হয় যে আমি আমার হাজবেন্ড আমার সাথে এত কথা বলছে কিন্তু আমিও কি একটা কথা কেন বলতে পারছি না, শুধু ওর প্রশ্নের উত্তরগুলো কোনো রকমে আমি দিচ্ছি। তো উনি ওনার শরীরে যত জোর ছিল সেই সমস্ত জোর খাটিয়ে চিৎকার করে কাঞ্চনাদি তখন ওনার হাজবেন্ডকে বলে যে আমি সকাল থেকে এই জানলার যে দুটো ভাগ তার একটা ভাগকে আমি মাঝে মধ্যেই কালো দেখছি, এবং আমি মাঝে মধ্যেই দেখছি কিছু একটা ওখানে এসে থেমে যাচ্ছে, এবং যখনই থেমে যাচ্ছে তখন দেখছি জায়গাটা পুরো কালো হয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে যেন ওই কালোটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। এইটা বলার পরে মানে ওনার সমস্ত ইমোশন, সমস্ত গায়ের শক্তি দিয়ে উনি কথাটা বলেন। মানে ভাবুন, একজন জোয়ান মানুষ, সে একটা কথা বলবে, তার জন্যে তাকে এতটা শক্তি সঞ্চয় করতে হচ্ছে, তাকে এতটা বেশি পুরো যাকে বলে নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে কথা বলতে হচ্ছে, এটা তো খুবই অস্বাভাবিক। এবং এটা বলার পরে কাঞ্চনাদির মানে মনে হলো ওনার ঘাড়ের কাছে কিছু একটা খুব সজোরে পড়লো, মানে সজোরে যদি কেউ কাউকে একটা পিছন থেকে আঘাত করে তাহলে যেরকম একটা সাডেন একটা অ্যাটাক হলে একটা সাডেন যে শক লাগে, সেরকম শকে ওনার এত যন্ত্রণা করে যে উনি কথাটা বলার পরে না উনি যন্ত্রণায় কেঁদে ওঠেন, এত জোর ওনার লাগে। এবং উনি কি করেন, মানে খাটের উপরেই উনি শোয়া অবস্থা থেকে উঠে মানে পিঠটা খাটের হেডবোর্ডে হেলান দিয়ে উনি বসেছিলেন, উনি পুরো থাপ করে খাটের সাইডে পড়ে যান এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন, কাঁদতে থাকেন। এবং উনি যখন কাঁদছেন ওনার মনে হচ্ছে যেন মানে দেখুন, খুব ব্যথা লাগলে বা কোথাও হয়তো হঠাৎ করে আমাদের একটুখানি ছ্যাঁকা লাগলো, তো কি হয় আমাদের মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। এবার এরকম যদি হয় যে আপনার ছ্যাঁকা লেগেছে বা কোথাও একটা আপনার চট করে লাগলো, আপনি চিৎকারও করতে পারছেন না কারণ সামনে থেকে কেউ আপনার মুখটাকে চেপে ধরেছে। ওনার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয়। তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড ওনাকে ধরেছে, ধরে বলছে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, এরকম বলতে বলতে ওনাকে মানে উঠিয়ে আর কি, ঠিক মানে উনি যেভাবে খাটের উপরেই যেমন উঠে পড়ে গেছিলেন ওনাকে আর কি উঠিয়ে বসিয়েছে। ঘরের সবাই ছুটে এসছে বাড়িতে, মানে ওনার ঘরের মধ্যে বাড়ির সকলে ছুটে চলে এসেছে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে বৌমার, বলছে ও আমাকে এরকম বললো। তো এই কথাটা যখন শুনলো ওনার শ্বশুর শাশুড়ি যে বৌমা বলেছে যে কাচের জানলার এক পাশটা উনি পুরো কালো দেখছে আর মনে হচ্ছে যেন ওই কালোটা এসে থেমে থেমে যাচ্ছে, তো তো সঙ্গে সঙ্গে ওনার শ্বশুরমশাই বলল যে আমি একটা গাড়ি ডাকছি, এই গাড়িতে করে তুই এক্ষুনি বৌমাকে নিয়ে ফ্ল্যাটে চলে যা। মানে ওনাদের একটা গাড়ি ছিল, তো সেই গাড়িটা ভাড়ায় খাটতো, ওনারা ভাড়ায় খাটাতেন। তো বলছে যে ভাড়ার গাড়িটা তো আসতে সময় লাগবে, তুই এক্ষুনি বৌমাকে নিয়ে ওই ফ্ল্যাটে চলে যা,
আর তোদের যা যা জিনিস আছে, মানে যেগুলো তোদের এক্ষুনি ইমিডিয়েট লাগবে, তুই সেগুলো আমাকে বলে দিয়ে যা। বাকি আমার যা যা মনে হবে যে তোদের লাগতে পারে, আমি সেগুলো গাড়ি করে নিয়ে এসেছি। ভাড়ার গাড়িটা ওনাদের আর কি ওই 6টা 6:30 নাগাদ খেটে ঘরে ফেরার কথা ছিল। তো বলছে যে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, তুই এক্ষুনি বৌমাকে নিয়ে ফ্ল্যাটে চলে যা। এবার তখন মানে উনি তো ওরকম ব্যথায় মানে কাঁদছেন, ওরকম হচ্ছে। তুই যেটুকু কাঞ্চনাদি শুনতে পাচ্ছে যে সবাই বলছে যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, তুই বৌমাকে নিয়ে যদি এক্ষুনি না যাস তাহলে কিন্তু মানে বৌমাকে বাঁচানোও যাবে না, আর আমাদের পরিবারে কিন্তু বিশাল বড় অঘটন ঘটবে। এবার এইটা নিয়ে কাঞ্চনাদি আর কি কাঁদছে, ওনার খুব ব্যথা লাগছে, সবই উনি বুঝতে পারছে। কিন্তু উনি না মানে চারপাশে খালি সর্বনাশ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে, এরকম কথাগুলো শুনছে। কিন্তু কেন বিপদ হয়েছে, কেন সর্বনাশ হয়েছে, তার কিন্তু উনি কিচ্ছু বুঝতে পারছে, কোনো মাথা মুন্ডু ওনার মাথায় আসছে না। তো দেখছে যে ওনার হাজবেন্ড ওনাকে মানে খুব ধরে 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 ওনাকে খুব কেয়ার করে ভালোবেসে আর কি ওনাকে উঠিয়ে ওনাকে বলছে যে তুমি যাই হোক, তোমার যত ব্যথা করছে, কষ্ট হচ্ছে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি শুধু একটু কষ্ট করে গাড়িতে উঠে বসো, তুমি এইটুকু কোঅপারেট করো, বাকিটা আমরা বুঝিয়েছি, তুমি একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওনার শাশুড়ি মা তত তাড়া দিচ্ছে, বলছে সর্বনাশ অঘটন ঘটার আগে কিন্তু তুই বৌমাকে নিয়ে বেরো, তোদের যা জিনিস লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি, আমি সব গাড়িতে তুলে দেব, তোরা কিন্তু এই ঘর এই বাড়ি মুখো তোরা আর হোস না। তো ওনার যে দেওর ছিল সেই দেওর সঙ্গে সঙ্গে প্যাকিং শুরু করে দিল, বিছানা পাটি সব তুলে তুলে ঠুলে আর কি সমস্ত প্যাক করছে। আর তখন কাঞ্চনাদির মানে দেখুন, কাঞ্চনাদি ওই সময় খুব ব্যথা পাচ্ছিলেন, সবই ঠিক ছিল, কিন্তু ওনার ব্রেন ফাংশন কিন্তু একদম নর্মাল ছিল এবং খুব অ্যাক্টিভ ছিল। তো উনি না মানে বুঝতে পারছেন যে কিছু একটা ব্যাপার আছে, এবং এই যে বলছে যে সর্বনাশ হয়ে যায়, পুরো বড় বিপদ ঘটে যাবে এবার, সেটা যে কিছু একটা কারণের জন্য ওনারা বলছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। এবার সেটা এক্স্যাক্ট কী কারণ সেটা কিন্তু কেউ বলছে না, বা ওনারও সেই মুহূর্তে সেই গায়ে ওনার জোর বা সেই অবস্থায় উনি ছিলেন না যে উনি সেটা জিজ্ঞেস করবেন। সঙ্গে সঙ্গে যাই হোক কোনো রকমে উনি ওই ঘরে যে জামা পরেছিলেন সেই জামা কাপড় পরিয়ে উনি গাড়িতে উঠলেন। তো সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ি মা কিছু শুকনো খাবার দাবার, জলের বোতল সব দিয়ে দিলেন, বললো যে আমাদের নিজেদের গাড়িতে আসুক, আমরা সব পাঠিয়ে দেব। মানে পুরো বাড়ির মধ্যে একটা হুলুস্থুলু ব্যাপার। যাই হোক, তো মাঝখানে আবার ওনার হাজব্যান্ডকে বললো যে অমুক মোড়ের মাথাটা একটু দাঁড়াস। তো সেটাও উনি শুনছে, মানে সবই কিন্তু কাঞ্চনাদি শুনতে পাচ্ছে, কিন্তু কেন কোন মোড়ের মাথায় দাঁড়াতে বললো সেটাও উনি বুঝতে পারলেন না। যাই হোক, তো গাড়ি যাচ্ছে, মানে গাড়িকে বলছে তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। তো কোনো রকমে গাড়ি বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে মিনিট 8-10 পরে একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, একটা বাড়ির সামনে দাঁড়ালো। তো দাঁড়ানোর পরে ওনার হাজবেন্ড গাড়ি থেকে নামলো, নামার পরে দেখছে যে একটা বৃদ্ধ লোক, তো বৃদ্ধ লোকের সাথে আর একজন ভদ্র মহিলা। তো সেই ভদ্র মহিলা হচ্ছে ওনাদেরই আত্মীয়, মানে বিয়ে উপলক্ষে দেখেছে আর কি, কাঞ্চনাদির মুখ চেনা। আর ওদের না মানে কাঞ্চনাদির যে শ্বশুরবাড়ির যে ফ্যামিলি সেটা বিশাল ফ্যামিলি, তো প্রচুর প্রচুর আত্মীয়। তো এটা বুঝতে পারলো যে ওই বয়স্ক ভদ্রলোক আর ওই মহিলা হচ্ছে ওনাদেরই আত্মীয়। তো কিছু একটা হাতে দিল, এবং হাতে নেয়ার পরে ওনার হাজবেন্ড কী করলো, ওটাকে প্রণাম করলো, হাতে কিছু একটা নিয়ে প্রণাম করলো, করে দৌড়ে গিয়ে মানে গাড়িতে উঠে পড়েছে গাড়িতে। তখনও কাঞ্চনাদির শরীর খুবই খারাপ লাগছে, খুব ব্যথা করছে। এবার যত মানে বেলুড়ের দিকে আর কি ওনারা তখন যাচ্ছিলেন, বেলুড়ের ওখানে, তো ওই জায়গাটা থেকে যেতে প্রায় গাড়িতে 20-25 মিনিট মতো সময় লাগে। তো কাঞ্চনাদি বুঝতে পারছে যে ওনার শরীরটা মানে মিনিট 10-12 পরে একটু হলেও বেটার লাগছে, মানে উনি যে কথা বলতে পারছে, ওনার মনে ছিল ওনার মানে চোয়ালটা খুব ব্যথা, মানে একটা কথা বলতে গেলে ওনার চোয়ালটা খুব ব্যথা করতো। তো উনি বুঝতে পারলেন যে ওনার চোয়ালের যে ব্যথাটা সেটা মনে হলো একটু কমেছে। আর ওনার সবসময়ই না মানে ওনার শ্বাস নেওয়ার সময় একটু জোরে শ্বাস নিতে হতো, একটু জোরে টানতে হতো, নর্মাল মানুষ যেভাবে আর কি শ্বাস প্রশ্বাস নেয় সেরকম কিন্তু ছিল না। তো মনে হলো একটু হলেও উনি মানে বেটার ফিল করছেন। তো আর ওনার হাজবেন্ড না মানে কিছু একটা মনে হচ্ছে জব করছে, মানে চোখটাকে বন্ধ করে ওই হাতের মুঠে ওই জিনিসটা নিয়ে উনি জব করছে, আর মাঝে মধ্যেই কী করছে ওনার মাথার মধ্যে মানে ওই হাতটাকে রেখে রেখে দিচ্ছে। আর এরকম করেই করছে কাজটা যাতে কাঞ্চনদা তো বুঝতে না পারে,
ওরা হয়তো ভাবছে যে কাঞ্চনাদি অতটা বুঝতে পারছে না, কিন্তু আদতে কিন্তু কাঞ্চনাদি সব বুঝতে পারছিলেন, কারণ ওনার ব্রেন ফাংশন একদম নর্মাল ছিল। যাই হোক, উনি নামলেন, ফ্ল্যাটে এলো। তো এর আগে কিন্তু কাঞ্চনাদি ফ্ল্যাটে যায়নি। তো মানে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু বললাম যে খুবই ব্যস্ততার মধ্যে ছিল, তো অনেক এদিক ওদিক যেতে হতো। তো ওনাকে বলেছিল যে চলো ফ্ল্যাটটা দেখিয়ে আনবো তোমায়, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, কারণ বিয়ের মাত্র 1.5 মাসই হয়েছিল, 1.5-2 মাস মতো। তো কাঞ্চনাদি উঠলেন এবং উঠে ওখানে একটা লিফট ছিল, তো লিফটে করে উনি 3 তলায় উঠছে। আর ওনার হাজবেন্ড বারবার জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো? তো কাঞ্চনাদি মাথা নাড়ছে, একটু 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 কথা বলছে, বলছে হ্যাঁ একটু একটু ভালো আছি। তো ফ্ল্যাটের সামনে যখন গেছে, তো কাঞ্চনাদির হাজবেন্ড বলছে যে তুমি আগে ঢুকবে না। তো কাঞ্চনাদি অবাক হয়ে গেছে যে ফ্ল্যাটে নিয়ে এলো, আমাকে বলছে আমি আগে ঢুকবো না, এটা আবার কেমন? তো ওনার হাজবেন্ড কী করেছে, ওই হাতের মধ্যে একটা জিনিস ছিল, একটা মানে পুঁটলি মতো একটা জিনিস। তো সেই পুঁটলিটাকে উনি কী করলেন, মানে ওনার হাজবেন্ড ফ্ল্যাটের যে মেন ডোরটা, সেই ডোরটার উপরে উনি ছুঁয়ে দিলেন, এবং সেখান থেকে একটা কিছু ছাই মতো কিছু নিয়ে ওই দরজার মধ্যে একটা তিলক মতো কেটে দিলেন। তিলক কেটে দেওয়ার পরে উনি, ওনার কাছে কিছু একটা জল মতো ছিল, গঙ্গা জল টাইপের কিছু একটা জল টাইপের কিছু ছিল, সেটা না ওই কাঞ্চনাদির গায়ের উপরে 3-4 বার ছিটিয়ে দিয়ে কিছুটা মন্ত্র বলতে বলতে, এবং তারপরে ওনার মাথায় ওটাকে ছুঁইয়ে বলছে এবার তুমি আসো। আর এসে ওনার হাজবেন্ড বলে যে দেখো তোমার আমি মানছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যদি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাও, আমি যেটা বলছি সেটা তুমি করো। তো কাঞ্চনাদি বলছে আমি কী করবো, খুব আস্তে আস্তে বলছে, বলছে তুমি একটু স্নান করো, তুমি ভালো করে স্নান করো, একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করো। বলছে যে আমি ফ্ল্যাটটা তো আমি আসবো, আমরা আসবো বলেই তো এটা ফ্ল্যাটটাকে আমরা ঠিক করছিলাম। তো বলছে যে শ্যাম্পু আর একটা সাবান কিন্তু সামনের যে ওয়াশরুমটা আছে ওখানে আছে, তো তুমি যাও, গিয়ে ভালো করে স্নান করো। তো কাঞ্চনাদি তখন শরীর খারাপ লাগছে, কাঞ্চনাদি বলছে আমি এই এই অবস্থায় কী করে স্নান করব, আমি ঠিকমতো দাঁড়াতে গেলে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে। তো কাঞ্চনাদির হাজবেন্ড বলছে যে দেখো আমি তোমাকে সব বলবো, তোমার উপরে কিন্তু একটা বিশাল ভাড়া এসেছে, এবং তুমি এখন যা আছো সেই জায়গা থেকে যদি তুমি বেটার থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখন স্নানটা করতে হবে। তুমি যদি চাও আমি তোমার শাওয়ারটা চালু করে দিয়ে আসছি, আমি তোমাকে সব দেখিয়ে দিয়ে আসছি, কিন্তু তুমি ভালো করে স্নানটা করো এবং শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করো। আর তুমি এখন যে জামা কাপড়টা পরে আছো, একটা প্লাস্টিক দেয় ওনাকে, বলছে তুমি প্লাস্টিকের মধ্যে যা যা জামা কাপড় তোমার এই মুহূর্তে শরীরে রয়েছে সব কটা জামা কাপড়ই প্লাস্টিকের মধ্যে রাখো, এই জামা কাপড়টা তুমি আর ব্যবহার করবে না। আমি একটা ব্যাগে করে, মানে ওনার মা আর কি তখনকার মতো একটা ব্যাগ গুছিয়ে দিয়েছিল, বলছে তোমার এখানে আমি ড্রেস এনেছি, তুমি সেটা পরো। তো কাঞ্চনাদি না মানে তখন একটু হলে উনি বেটার, কিন্তু উনি বুঝতে পারছে না যে আমাকে এরকম কেন বলা হচ্ছে। তো কাঞ্চনাদির হাজবেন্ড অনেক ওনাকে হেল্প করে, তো হেল্প করে উনি স্নানটা করেন এবং স্নান করে ওই জামা কাপড়টা ছেড়ে রাখেন। তো ওনার হাজবেন্ড বলল যে আমি এক্ষুনি এটা ফেলে আসছি। তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড কী করেছে, ওই মানে চেঞ্জ করা জামা কাপড়ে প্লাস্টিকটা নিয়ে গিয়ে একদম মানে ওনার ফ্ল্যাটের ওখানেও না, ওখান থেকেও আরেকটু গিয়ে একটা জায়গায় নোংরা জিনিসপত্র ফেলে, সেখানে গিয়ে ফেলে এসেছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে তারপরে মানে আর কি কাঞ্চনাদির হাজবেন্ড বলছে যে দাঁড়াও, আমি একটা মোমবাতিতে তুমি আগুন টাচ করো, মানে হাতে আগুনটা নাও। তো ওরকম করে আগুনটা টাচ করছে, আর ওখানে না একটা রাধাকৃষ্ণজির ছবি ছিল, ওই ফ্ল্যাটের মধ্যে একটা রাধাকৃষ্ণজির ছবি ছিল। তো বলছে যে উনি ধূপকাঠি আর ইয়ে দিয়ে বলছে যে তুমি এখানে প্রণাম করো ঠাকুরকে, আর বারবার জিজ্ঞেস করছে ওনাদের তোমার এখন কেমন লাগছে। তো সত্যি কথা যেটা, সেটা হচ্ছে যে কাঞ্চনাদি স্নান করার পরে অনেকটাই বেটার ফিল করেন, ওই ওরকম ওই আগুন টাচ করার পরে, ঠাকুরের মানে ছবিতে প্রণাম টনাম করার পরে। আর ওনাকে না স্নান করার পরেও ওই যে জিনিসটা ওই মোড়ের মাথায় যে ওনাদের যে বয়স্ক যে আত্মীয় দিয়েছিল, সেটা ওনার মাথায় ঠেকিয়ে দেয়, এবং এই সব কিছুর পরে কাঞ্চনাদি কিন্তু অনেক বেটার ফিল করে, মানে পুরোপুরি না হলেও অনেকটাই বেটার ফিল করে। তো কাঞ্চনাদি তখন না মানে পুরো পাজলড হয়ে গেছে, মানে খুব রেগে গেছে, পাজলড হয়ে গেছে। তো উনি ওনার হাজবেন্ডকে বলছে যে তুমি এই মুহূর্তে আমাকে বলবে যে আমার কি হয়েছে, আর তোমাদের বাড়িতে কি সমস্যা ছিল বা কি সমস্যা আছে। যদি তুমি আমাকে এখনও এটা না বলো, আমি কিন্তু এখান থেকে সোজা আমার বাপের বাড়ি বিরাটি চলে যাব। তোমাকে আজকে বলতেই হবে যে কি ব্যাপার আছে। তো ওনার হাজবেন্ড বলেন যে হ্যাঁ আমি তোমাকে আজকে সব বলবো। তো কি ব্যাপারটা হচ্ছে, ওই যে বাড়িটা ছিল হাওড়ায়, সেই বাড়িটা কিন্তু মানে কাঞ্চনাদির যিনি শ্বশুর মশাই, তার এক জ্যাঠামশাইয়ের বাড়িটা ছিল।
তো সেই জ্যাঠামশাইয়ে কিন্তু মানে ফ্যামিলি ছিল, মানে উনি বিয়ে করেছিলেন, ওনার এক ছেলে এক মেয়ে ছিল। তো অদ্ভুতভাবে সেই মানে বিয়ে করার 5-6 বছরের মাথাতেই ওনার সংসার কিন্তু ভেঙে যায়। মানে সংসার ভেঙে যায় বলতে সেই জ্যাঠামশাইয়ের সাথে তার স্ত্রীর কিন্তু চরম বনিবনার অভাব দেখা দেয়। এমতাবস্থায় প্রচুর ঝগড়াঝাটি হতো। তো সেই সময় ওনার মানে কাঞ্চনাদির শ্বশুরের সেই জ্যাঠামশাইয়ের যিনি যে বাপের মানে বউয়ের যে বাপের বাড়ি ছিল, তারা কি করে ছেলে মেয়েগুলোকে নিয়ে যেত, কারণ এরকম ঝগড়া অশান্তির মধ্যে তারা বড় হবে, নিয়ে যেত। আবার ওদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হলে আবার ওদেরকে দিয়ে যেত। তো এরকম অবস্থাতেই হঠাৎ করেই কিন্তু একদিন শোনা যায় যে ওই জ্যাঠামশাইয়ের যে স্ত্রী তিনি মারা গেছেন। এবার স্ত্রী মারা যাওয়ার পরে জ্যাঠামশাই না একটুখানি পাগল মতো হয়ে যান, মানে উনি আর কি একটু অসংলগ্ন কথাবার্তা বলতেন, খুব শোকাহত ছিলেন। তো এই কন্ডিশনে উনি আর বিয়েও করেননি। এবার ওই যে এক ছেলে এক মেয়ে রয়েছে, তো তারা কি করে মানুষ হবে? তো তাকে তখন তার মামা বাড়ি থেকে নিয়ে চলে যায়। আর এই জ্যাঠামশাই যিনি, তিনি একাই থাকা শুরু করেন। এরপরে কি হলো, এরপরে কাঞ্চনাদির যে শ্বশুর মশাই ছিল তাকে উনি বলেন তার কাছে এসে থাকতে। এবার এই জ্যাঠামশাইয়ের কেউ নেই, তো কাঞ্চনাদির শ্বশুর মশাই এখানে এসে থাকেন তার ফ্যামিলি নিয়ে। প্রথমে এমনিই থাকেন আর কি। তো তারপরে উনি আর কি বিভিন্ন আর কি গাছপালা ভালোবাসতেন। তো শেষ বয়স উনি খুব বেশি বছর বাঁচেননি। তো তারপরে উনি মারা যান এবং বাড়িটা দিয়ে যান। তো ওই উনি বলেছিলেন যে এই কুয়োটা যেহেতু ওনার স্ত্রীর খুব নাকি স্মৃতি বিজড়িত জায়গা, ওই কুয়োটা ওনার স্ত্রী খুব পছন্দ করতেন, মানে ওই জ্যাঠামশাইয়ের স্ত্রী। তো উনি বলেছিলেন যে এই কুয়োটা তোমরা কখনো বুঝিও না, আর এই পিছনের দিকের এই কুয়োটার কাছে তোমরা বেশি এসোও না, কারণ এখানে এই জায়গাটা আর কি আমার স্ত্রীর খুব পছন্দের জায়গা ছিল। এবার দেখুন, উনি কিন্তু মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না, কিন্তু এই কথাগুলো কিন্তু উনি পারফেক্ট বলেছিলেন। তো তখন থেকেই বলেছিল যে এই জায়গাটাকে তোমরা অ্যাভয়েড করো, বাকি তোমরা ফুল গাছ, এখানে আম গাছ, জাম গাছ, এগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু কুয়োর জলটাও তোমরা ব্যবহার করো না। তো তারপর থেকে কিন্তু এভাবেই চলেছে, মানে ওরা ওখানে থেকেছে, কুয়োটার ওখানে বেশি যেত না, সব কিছুই। এবং ওনার যে দুই ছেলে অর্থাৎ কাঞ্চনাদির হাজবেন্ড এবং তার যে ভাই, তারা দুই ভাই কিন্তু হোস্টেল থেকে পড়াশুনো করেছে। ফলে তারাও যে বাড়িটার মধ্যে খুব দৌরাত্ম্য করেছে বা তারা সব কিছু তাও কিন্তু নয়। এবার কাঞ্চনাদির হাজবেন্ড মানে হাজবেন্ডের যিনি বাবা অর্থাৎ কাঞ্চনাদির শ্বশুরমশাই এবং ওনার শাশুড়ি মা একদিন হঠাৎ করেই তো ভাবলেন যে জায়গাটাকে একটু পরিষ্কার করি। তো সেই চিন্তা ভাবনা করে ওনার কুয়োর সামনে আগাছা পরিষ্কার করতে যান আর কি। তো সেই সময় কাঞ্চনাদির শাশুড়ি মা কিন্তু হঠাৎ করে কোনোখানে কিছু নেই, ওনার মনে হয় যে ওনাকে কেউ পিছন থেকে ধাক্কা মেরে কুয়োয় ফেলে দেয়। এবার ভাবুন যে ধাক্কা মেরে ওরকম একটা কুয়োয় যে ফেলেছে, কুয়োটা কিন্তু খুব মানে ভালোই গভীর ছিল। তো সঙ্গে সঙ্গে ওনার শ্বশুরমশাই সামনে এসে ভাবছে যে কি করে এটা ঘটনাটা ঘটলো। তো উনি তো মানে অত নিচে কুয়োর জল, উনি খাচ্ছেন, কি করবে? তো কোনো রকমে ওনাকে একটা বড় মোটা দড়ি ফেলে ওনাকে অনেক কষ্টে ওনার শ্বশুরমশাই এবং আরও 1-2 জন আসে আর কি। তো তারা এসে কোনো রকমে কিন্তু ওনাকে উদ্ধার করে। আর যেহেতু কাঞ্চনাদির শাশুড়ি মা প্রথম থেকে একটু রোগাটোগা ছিলেন, তো উনি মানে কোনো রকমে আর কি নিজের শরীরটাকে ম্যানেজ করে উনি উপরে ওঠেন, এবং সেটা করতে অনেক সময় লাগে, এবং আরেকটু বেশি সময় থাকলে হয়তো উনি আর মানে ফিরতেও পারতেন না। তো এর পরে ওনারা বিভিন্ন সময় বুঝতে পারে যে ওই কুয়োর কাছে একটা অদ্ভুত রকমের হুংকার, একটা অদ্ভুত রকমের কালো ছায়া মতো থাকে, যেটা মানে ওই কুয়োর সামনে যদি কেউ যায় না, তার জীবনে কোনো না কোনো অঘটন ঘটবে। তো এই ঘটনা যখন ঘটে, তো তখন ওনারা একজনকে নিয়ে আসে, একজন তান্ত্রিক মতো একজনকে নিয়ে আসে। তো তিনি বলেন যে এইখানে যে জিনিসটা আছে সেটা একটা প্রচণ্ড শক্তিশালী অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মা যে আছে, একে এখান থেকে তাড়ানোর ক্ষমতা আমার নেই, কারণ আমি যদি এটা করতে চাই আমি হয়তো আর থাকবো না এই পৃথিবীতে। কিন্তু এই আত্মাটা হচ্ছে যে ওকে যদি কেউ ডিস্টার্ব না করে, ও কিন্তু কখনো ডিস্টার্ব করবে না। মানে তোমরা যদি ওকে ওর মতো থাকতে দাও, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের কোনো ক্ষতি করবে না। এই জায়গাটাকে তোমরা ঢেকে রাখো, উনিই বলেছেন যে এরকম ডালপালা দিয়ে রাখো, আর এই মানে কুয়োর একদম কাছাকাছি অবধি তোমরা কেউ কখনো আসবে না। ওনার শাশুড়ি মা গেছিলেন বলেই কিন্তু উনি ভাবে পড়ে গেছিলেন, আর বলেছিলেন যে এ হচ্ছে এমন একটা ছায়া, যে ছায়াটা যদি মানে তোমরা যদি এখানে কিছু একটা গন্ডগোল করো, সেই ছায়া কিন্তু তোমাদের ঘরের উপরে পড়বে,
এবং সেই ছায়াটা কোথা থেকে পড়ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। এবং ভাবুন, আমি আপনাদেরকে ঘটনায় বলেছিলাম যে এইরকমই একটা কালো ছায়া কিন্তু কাঞ্চনাদি দেখেছেন। তো সেই জন্যই ওই ছায়ার কথা শুনেই কাঞ্চনাদির শ্বশুর শাশুড়ি বলেছিলেন যে সর্বনাশ হয়ে গেছে, মারাত্মক ঘটনা কিছু ঘটার আগে ওকে নিয়ে চলে যা। তো তখন বলেছিল যে আপনারা কিছু করবেন না, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আর অত বড় বাড়ি, অত জায়গা। এবার এই জিনিস শোনার পরে কাঞ্চনাদির শ্বশুরমশাই ভেবেছিলেন যে বাড়িটাকে বেচে দেবেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাড়িটার যে দলিল বা যে লিগাল যে কাগজ ছিল, সেই কাগজগুলো তো প্রচুর পুরনো। তো সেই কাগজগুলোর মধ্যে না কিছু পেজ আর কি নেই, কাগজগুলো ঠিকঠাক নেই। ফলে আপনি যদি একটা জমি বা একটা প্লটকে যদি বেচতে চান, তাহলে আপনার পেপার তো সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে, কিন্তু দেখছে যে ওখানে পেপারেও কিছু গন্ডগোল আছে। এবার সেই পুরনো পেপার বার করা, লিগাল অ্যাফেয়ার্সের কাজকর্ম করা, এটা বুঝতেই পারছি ইটস টাইম টেকিং প্রসেস। তো সেই জন্য কিন্তু ওনাদের আর এটা হয়ে ওঠেনি। এবার কাঞ্চনাদি ওখানে ভুলবশত চলে গেছিল, উনি গিয়ে ও সমস্ত ডালপালা সরিয়েছিল, তো সেই জন্য কিন্তু ওই ছায়াটা ওনার ওখানে পড়েছিল। আর হয়তো ওখান থেকে যদি কাঞ্চনাদিকে ওই মুহূর্তে বার না করে দেওয়া হতো, ওই বাড়ি থেকে বের করে না আনা হতো, তাহলে হয়তো কাঞ্চনাদির কোনো একটা ক্ষতি হলেও হতে পারত। তো এই সমস্ত শোনার পরে কাঞ্চনাদিও তো খুব অবাক হয়ে যান, ওনারও খুব খারাপ লাগে ব্যাপারটার জন্য। তো তারপরে ওনারাও আস্তে আস্তে, ওনার শ্বশুর শাশুড়ি, ওনার দেওর, তারাও চলে আসে, এই ফ্ল্যাটে শিফট করে যায়। এবং যেটা কাঞ্চনাদি লিখেছেন যে রিসেন্ট ওনাদের কাগজপত্র সমস্ত রেডি হয়েছে, এবং রেডি করার পরে ওনারা ওটাকে একজনকে বিক্রি করে দিয়েছেন, এবং সেখানে আর কি ফ্ল্যাট হবে এরকমই স্থির হয়েছে। কিন্তু এখনো সেটা হয়নি, কিন্তু ওনাদের লিগাল প্রসিডিউর সব কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। তো এটা কাঞ্চনাদের নিজের জীবনের ঘটা একটা সত্যি ঘটনা। আমার তো পড়ে ঘটনাটা ভীষণ ভীষণ ভয়ের লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।